আচ্ছা, ভারতের গণতন্ত্রে যে এত বড় বড় পরিবর্তন হচ্ছে সেগুলো ঠিকঠাক বুঝতে হলে কি করতে হবে বলুন তো? অনেক সময় কোনো একটা নির্দিষ্ট নির্বাচনী এলাকার একদম গভীরে ডুব দিতে হয়, ডেটা দিয়ে, পরিসংখ্যান দিয়ে তার রাজনৈতিক সত্তাটাকে ব্যবচ্ছেদ করতে হয়। আর আজ আমরা ঠিক সেই কাজটাই করব। তো আমাদের আজকের আলোচনার কেন্দ্রে থাকছে পানিসাগর। জায়গাটা রাজনৈতিক পরিবর্তনের একটা জলজান্ত উদাহরণ। ভাবুন, একটা কেন্দ্র যা একসময় ছিল কোনো এক দলের দুর্ভেদ্য দুর্গ, আজ সেখানে বইছে সম্পূর্ণ অপ্রত্যাশিত এক পরিবর্তনের হাওয়া। চলুন এক ঝলকে দেখে নিই আজ আমরা কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। আমরা পানিসাগরকে বোঝার চেষ্টা করব, সেখানকার মানুষের কথা শুনব, ভোটের মানচিত্রটা দেখব, আর সবশেষে দেখব এই রায়ের মানেটা ঠিক কি এবং ভবিষ্যতের পথটাই বা কি হতে পারে। তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। এখানে আমরা দেখব পানিসাগরকে, উত্তর ত্রিপুরার এই কেন্দ্রটির নিজস্ব পরিচয়টা কি, এর গ্রামীণ চরিত্র আর জনসংখ্যার গঠন একে কিভাবে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। আচ্ছা, এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন। পানিসাগরের জনসংখ্যার গঠনটা বেশ ইন্টারেস্টিং। প্রায় ৩৭% তফসিলি জাতি, ১১% তফসিলি উপজাতি, আর বাকিরা। কিন্তু সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় কি জানেন? সাক্ষরতার হার ৯৬%। এটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দেয় যে এখানকার ভোটাররা কতটা সচেতন। এই জায়গার রাজনৈতিক ইতিহাসটা না বুঝলে আজকের পরিবর্তনটা বোঝা মুশকিল। পানিসাগর কিন্তু টানা ২০ বছরেরও বেশি সময় ধরে সিপিআইএমের একটা শক্ত ঘাঁটি ছিল। ভাবা যায়, এই দীর্ঘ শাসনই কিন্তু পরবর্তীকালে যে নাটকীয় পরিবর্তনটা আমরা দেখব তার মঞ্চ তৈরি করে দিয়েছিল। তো রাজনৈতিক ইতিহাস তো গেল, এবার চলুন রাজনীতির খোলস ছেড়ে আমরা একদম মাটির কাছাকাছি যাই। পানিসাগরের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের লড়াইটা কেমন, কোন কোন সমস্যা তাদের জীবনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে সেদিকে নজর দিই। সবথেকে বড়, সবথেকে গম্ভীর সমস্যাটা কি জানেন? জল। শুধু একটু পানীয় জলের জন্য এখানকার মহিলাদের জাতীয় সড়ক অবরোধ করতে হয়েছে। একবার ভাবুন পরিস্থিতিটা। শুধু জলই নয়, সমস্যা আরও আছে। দেখুন, বিদ্যুৎ যখন তখন চলে যায়, গ্রামের রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ, স্থানীয় স্তরে কাজ নেই, চাকরি নেই, আর পঞ্চায়েতের ওপর থেকে মানুষের বিশ্বাসটা, সেটাও যেন দিন দিন কমে যাচ্ছে। সব মিলে একটা ছবি পরিষ্কার, তাই না? মৌলিক চাহিদাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। আমাদের লড়াইটা কোনো দলের বিরুদ্ধে নয়, লড়াইটা একটা সম্মানের সঙ্গে বাঁচার জন্য। এই একটা কথাই কিন্তু সেখানকার মানুষের মনের সব অনুভূতিকে তুলে ধরে। বুঝতেই পারছেন, বিষয়টা শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নেই, এটা এখন মৌলিক মানবিক মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর এখানেই আমাদের সাংবিধানিক মূল্যবোধের কথাটা চলে আসে। জনজীবনের ভিত্তিই তো হল মর্যাদা, আর নিজের মতামত জানানোর অধিকার অবশ্যই দায়িত্বের সঙ্গে। মানুষের এই যে অভিযোগগুলো, এগুলো আসলে মর্যাদার সঙ্গে বাঁচার যে সাংবিধানিক প্রতিশ্রুতি, তার সঙ্গেই সরাসরি যুক্ত। বেশ, তাহলে মানুষের মনের কথা তো আমরা শুনলাম, এবার চলুন তৃতীয় পর্বে যাই। এখানে আমরা দেখব সংখ্যাগুলো কি বলছে। পরিসংখ্যানের মধ্যে দিয়ে আমরা পানিসাগরের রাজনৈতিক পট পরিবর্তনের গল্পটা বোঝার চেষ্টা করব। এই টাইমলাইনটা দেখুন, ১৯৯৩ থেকে ২০১৩, টানা ২ দশক একই দল সিপিআইএম। কি অসম্ভব স্থিতিশীল একটা চিত্র, তাই না? ২০১৩ সালে তো তারা ৫১%রও বেশি ভোট পেয়েছিল। এই সংখ্যাটা মনে রাখবেন, কারণ এরপর থেকেই আসল বদলটা শুরু হবে। আর এই দেখুন ২০১৮ ফল। দুর্গে প্রথম ফাটল। বিজেপি জিতল, কিন্তু ব্যবধানটা দেখুন, একেবারে ১৯-২০। ৪৮.৯৬% আর ৪৭.২৩%। এই সামান্য ব্যবধানে কিন্তু একটা বড়সড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল। এরপর এলো ২০২৩। পরিস্থিতি আরও জটিল হয়ে গেল। টিপরা নামে একটা নতুন আঞ্চলিক দল উঠে এলো, আর সঙ্গে সঙ্গে ভোটের হিসেবটাও পুরো পাল্টে গেল। এবার লড়াইটা হয়ে গেল ত্রিমুখী। দেখুন ভোটটা কিভাবে ৩ ভাগে ভাগ হয়ে গেছে। মাত্র ২,৪৯৮। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই কটা ভোটের ব্যবধানেই কিন্তু পানিসাগরের ভাগ্য নির্ধারিত হয়েছে শেষ নির্বাচনে। বোঝাই যাচ্ছে প্রত্যেকটা ভোটের দাম কতটা। এবার আমরা চতুর্থ পর্বে চলে এসেছি। এখানে আমরা চেষ্টা করব দুটো বিন্দুকে মেলাতে, একদিকে মানুষের অভিযোগ আর অন্যদিকে ভোটের সংখ্যা। এই দুটোকে পাশাপাশি রাখলেই আমরা বুঝতে পারব এই রায়ের পেছনের আসল কারণগুলো কি। পানিসাগরের রাজনৈতিক শক্তিগুলোকে একটু পাশাপাশি রেখে দেখে চলুন। একদিকে সিপিআইএমের পুরনো শক্তি, তাদের ক্যাডার নেটওয়ার্ক, তফসিলি জাতি ভোটারদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। আর অন্যদিকে উঠে আসছে নতুন চ্যালেঞ্জ, টিপ্রার মতো দলার পরিচয়ভিত্তিক রাজনীতি, বিজেপির কেন্দ্রীয় সরকারি প্রকল্প আর পুরনো ভোট ব্যাঙ্কে ভাঙন। লড়াইটা বেশ স্পষ্ট, তাই না? আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল ভোটার টার্নআউট বা ভোটদানের হার।
দেখুন ২০১৩ সালে যেটা ছিল ৯২%-এরও বেশি, ২০২৩-এ সেটা নেমে এসেছে প্রায় ৮৫%। আর ডেটা বলছে যখনই ভোটার উপস্থিতি কমেছে তার প্রভাব সরাসরি সিপিআইএমের ফলের উপর পড়েছে। এবার আসা যাক নেতৃত্বের কথায়। দেখুন, যে কোনো নির্বাচনে প্রার্থীর একটা বড় ভূমিকা থাকে। তার সাথে মানুষের যোগাযোগ কেমন, তিনি কি এলাকার সমস্যাগুলো বোঝেন, তরুণ প্রজন্মের সঙ্গে তার কানেকশন আছে কিনা, এই সব কিছুই খুব গুরুত্বপূর্ণ। একদিকে যেমন একজন পুরনো অভিজ্ঞ নেতার স্থায়িত্ব থাকে, তেমনি নতুন মুখেরা আবার নতুন চ্যালেঞ্জের সম্ভাবনা নিয়ে আসে। এতক্ষণ তো আমরা সমস্যা আর কারণগুলো বিশ্লেষণ করলাম। এবার চলুন পঞ্চম পর্বে একটা সমাধানের পথে হাঁটি। এই পুরো বিশ্লেষণটা থেকে আমরা কি একটা রূপরেখা তৈরি করতে পারি? এমন একটা পথ যা যে কোনো দলের নেতা যিনি সত্যিই মানুষের জন্য কাজ করতে চান তার কাজে লাগতে পারে। এখানে একটা ৪ দফা পথের কথা বলা হচ্ছে। প্রথমত, মানুষের সঙ্গে সংযোগটা আবার তৈরি করতে হবে। দ্বিতীয়ত, তাদের প্রাথমিক চাহিদাগুলো মেটাতে হবে। তৃতীয়ত, সকলের জন্য সুযোগ তৈরি করতে হবে। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই যে বলা হলো মৌলিক চাহিদা পূরণ, এর মানেটা ঠিক কি? এর মানে হলো পরিষ্কার জল, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, ভালো রাস্তা। এই যে সমস্যাগুলোর কথা আমরা শুনলাম, সেগুলোর জন্য একটা পরিমাপযোগ্য বাস্তব সমাধান দেওয়া। ফাঁকা প্রতিশ্রুতি নয়, সত্যিকারের কাজ। আর এই পুরো প্রক্রিয়ার একটা কথা মাথায় রাখা খুব জরুরি। সমস্ত ব্যক্তিগত তথ্য এবং ভোটারদের ডেটা, সেগুলোকে অত্যন্ত সম্মানের সাথে, গোপনীয়তার সাথে ব্যবহার করতে হবে। ভারতের আইনি পরিকাঠামো অনুযায়ী মানুষের সম্মতি ছাড়া তাদের তথ্য ব্যবহার করা অনুচিত। এটা একটা নৈতিক দায়িত্ব। তাহলে আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পানিসাগরের এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? একটাই মূল কথা, রাজনীতির আসল মুদ্রা হল বিশ্বাস। এই বিশ্বাসটা একবার হারিয়ে গেলে ক্ষমতা ধরে রাখা প্রায় অসম্ভব। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি ডেটা আমাদের সমস্যাটা দেখিয়ে দেয়, এমনকি সমাধানের পথও বাতলে দেয়, তাহলে মানুষের সেবা করার যে শাসন ব্যবস্থা, তার পথে আসল বাধাটা ঠিক কোথায়? ডেটা তো পথ দেখায়, কিন্তু সেই পথে হাঁটার জন্য যে রাজনৈতিক সদিচ্ছা, সেটা কোথা থেকে আসবে?